অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব জাতকের গল্প চারি রাজকন্যার কাহিনী। 1. বৈশালীর লিচ্ছবিরা ছিল বড়ই তার্কিক। তর্কবিদ্যাকে তাহারা সর্বশ্রেষ্ঠ বিদ্যা বলিয়া মনে করিত। দুইজনের মধ্যে তর্ক বাঁধাইয়া দিয়া তাহারা বেশ আমোদ পাইত। একবার একজন সাধু বৈশালীতে আসিয়া তর্কে সকলকে হারাইয়া দিয়া খুব আদর পাইয়াছিলেন। এই সময় একজন রমণীয় বৈশালীতে উপস্থিত ছিলেন। ইহার সহিত ওই সাধুর তুমুল তর্ক বাঁধিয়া গেল। লিচ্ছবিরা দেখিল দুইজনেই তর্কবিদ্যায় নিপুণ। তখন তাহারা ঠিক করিল, যদি ইহাদের দুইজনের মধ্যে বিবাহ দেওয়া যায়, তাহা হইলে ইহাদের সন্তানগণ নিশ্চয়ই তর্কযুদ্ধে সমগ্র ভারতবর্ষের দিগ্বিজয়ী বিতণ্ডাবীর হইবে। ইহাতে বৈশালীর গৌরব বাড়িবে। লিচ্ছবিরা খুব ঘটা করিয়া দুইজনের বিবাহ দিল। কালক্রমে ইহাদের চারি কন্যা হইল। এই কন্যাগুলি পিতামাতার নিকট হইতে তর্কবিদ্যায় বিশেষ জ্ঞান লাভ করিল। পিতামাতা কন্যা চারিটিকে বলিলেন, যদি কোনো গৃহী তোমাদের তর্কে হারিয়ে দেয়, তবে তোমরা তাকে বিবাহ করিবে। আর যদি কোনো শ্রমণ সন্ন্যাসী তোমাদের হারিয়ে দেয়, তবে তার কাছে দীক্ষা নিয়ে তোমরা ভিক্ষুণী হবে। কন্যাগণ দিগ্বিজয়ের জন্য দেশে দেশে ভ্রমণ করিতে লাগিলেন। যেখানে যান তর্কসভা বসে। তর্কে কেহই তাহাদিগকে পরাস্ত করিতে পারে না। ক্রমে তাহারা শ্রাবস্তী নগরে উপস্থিত হইলেন। এখানে আসিয়া নগরের লোকদের তর্কারণে আহ্বান করিলেন, কিন্তু কেহই সাহস করিয়া আগাইল না। নগরের ভিতরে জেতবনের বিহারে এই সময় বাস করিতেন বুদ্ধদেবের সহচর সারিপুত্র। তিনি যখন শুনিলেন নগরে চারিটি বালিকা তর্কের জন্য আসিয়াছেন এবং নগরের পণ্ডিতেরা কেহই তাহাদের সহিত বাকবিতণ্ডায় যোগ দিতে সাহস করেন নাই, তখন তিনি নিজেই তাহাদের তর্করণে আহ্বান করিলেন। বিহারের আঙিনায় বিরাট সভা বসিয়া গেল। বিহারের অন্য সকল ভিক্ষু শ্রমণ সেখানে সমবেত হইল। অপূর্ব তর্করণ দেখিবার জন্য নগরের লোকেরা দলে দলে সেখানে আসিয়া জুটিল। বালিকারা ক্রমে ক্রমে অনেক কঠিন প্রশ্ন করিলেন। সারিপুত্র অনায়াসে সবগুলির উত্তর দিলেন। বালিকারা প্রাণপণে চেষ্টা করিলেন, কিছুতেই কিছু করিতে পারিলেন না। তখন সারিপুত্র বালিকাদের একটিমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। বালিকারা বহুক্ষণ চিন্তা করিয়াও তাহার উত্তর দিতে পারিলেন না। তখন তাহারা সারিপুত্রের চরণে প্রণত হইয়া নিজেদের পরাজয় স্বীকার করিলেন। সকলের যিনি বড় তিনি বলিলেন, ভদন্ত, আমাদের মাতা পিতা আদেশ করে গিয়েছেন, যদি তোমরা কোনো গৃহীর নিকট তর্কে পরাজিত হও, তাহলে তোমরা তাঁর গৃহিণী হবে। আর যদি কোনো শ্রমণ বা সন্ন্যাসীর নিকট পরাজিত হও, তাহলে তাঁর কাছে সন্ন্যাস দীক্ষা নেবে। আপনার কাছে আমরা যখন পরাজিত হলাম, তখন আমাদের সন্ন্যাস দীক্ষা দান করুন। নগরের লোকেরা ইহাতে হায় হায় করিতে লাগিল। এমন সুন্দরী বালিকারা মাথা মুড়াইয়া সন্ন্যাসিনী হইবেন, ইহাতে সকলের হৃদয় ব্যথিত হইল। এই তরুণীরা সংসারের ভোগ সুখের কোনো আস্বাদ পাইলেন না। তর্কে হারিয়া বাধ্য হইয়া ইহাদিগকে সন্ন্যাসিনী হইতে হইল। তাহাতেই সকলের ক্ষোভ। স্থবিররা উৎপলবর্ণা যখন বালিকাদিগকে দীক্ষাদান করিলেন এবং নাপিত যখন তাহাদের মাথার সুন্দর চুলগুলি ছাঁটিতে লাগিল, তখন একজন বলিয়া ওঠেন, যাদের রাজমহিষী হবার কথা, তাদের এ কি শাস্তি? এমন নির্বোধ পিতামাতা তো দেখিনি যে এমন শপথও কন্যাদের দিয়ে করায়। এই কথা শুনিয়া সারিপুত্র বলিলেন, তোমরা এদের জন্য ক্ষোভ করো না। রাজমহিষীর ভোগবাসনা এদের পূর্বজন্মেই মিটে গিয়েছে। এরা পূর্বজন্মে রাজমহিষীই ছিল। মহিষী হয়ে এরা প্রাণ ভরে ভোগ করেছে, দান করেছে সারা জীবন ধরে।
সে জীবনে এরা অনেক পুণ্যকর্ম করেছিল, তারই ফলে এ জন্মে এরা ঐরূপ দৈবী শক্তি পেয়েছে। সারিপুত্র রাজকন্যাদের পূর্বজন্মের কথা বলিতে লাগিলেন। 2. পূর্বজন্মে এই 4 কন্যা কলিঙ্গ রাজ্যে দন্তপুর নগরে রাজকন্যা হইয়াই জন্মিয়াছিল। কলিঙ্গরাজ একজন পরাক্রান্ত রাজা ছিলেন। তাহার একমাত্র দুঃখ ছিল তাহার সমকক্ষ রাজা ভারতবর্ষে কেহই নাই, কাহার সহিত তিনি যুদ্ধ করিবেন। তাহার বহু হস্তি, অশ্ব, রথ ও বহু সৈন্য ছিল, কিন্তু সবই থাকিত অকেজ হইয়া। রাজা তাহাদিগকে প্রতিপালন করিতে করিতে বিরক্ত হইয়া উঠিয়াছিলেন। কোনো রাজাই তাহার সহিত যুদ্ধ করিতে সাহস করিত না। এদিকে তাহার কন্যাচারীটি বিবাহযোগ্য হইয়া উঠিল। তাহাদের বিবাহ দেওয়া প্রয়োজন, কিন্তু দাম্ভিক রাজা কোনো রাজার কাছে এজন্য নতি স্বীকার করিতে প্রস্তুত ছিলেন না। কোনো রাজা বা রাজপুত্র কলিঙ্গরাজের কন্যাদের সহিত বিবাহের প্রস্তাব করিতে সাহস করিল না। অমাত্যগণের পরামর্শে রাজা স্থির করিলেন কন্যাচারীটিকে তিনি দেশে দেশে বহু সৈন্য সামন্তের সঙ্গে পাঠাইবেন। এই অপূর্ব সুন্দরী কন্যাদিগকে যদি কেহ বিবাহ করিবার জন্য আটক করে, তবে তাহার সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে তিনি মুক্ত করিবেন। 4টি হস্তিতে চড়িয়া 4 জন রাজকন্যা আগে আগে চলিল। রাজার গজসৈন্য, অশ্বারোহী সৈন্য ও পদাতিক সৈন্য তাহাদের পিছু পিছু চলিল। তাহাদের পিছনে চলিল বিরাট রাজভাণ্ডার ও দাস দাসী। 2 বৎসর ধরিয়া কন্যারা বঙ্গদেশে ভ্রমণ করিল। কেহই কলিঙ্গ রাজকন্যাদের আটক করিতে সাহস করিল না। শেষে তাহারা অশোক রাজ্যের গোতালি নগরে উপস্থিত হইল। অশোক ভয়ে কন্যাদের নগরের মধ্যে প্রবেশ করিতে দিলেন। অশোকের নন্দীসেন নামে এক বুদ্ধিমান তরুণ সেনাপতি ছিলেন। তিনি ভাবিলেন, ভারতবর্ষের পক্ষে ইহা বড়ই কলঙ্কের কথা। একজন রাজাও কলিঙ্গরাজের বিরুদ্ধে মাথা তুলিতে পারিবে না, তাহা হইতে পারে না। দুঃসাহসী সেনাপতি রাজকন্যাদিগকে নগরের মধ্যে আটক করিলেন। কলিঙ্গরাজের নিকট এ সংবাদ পৌঁছিল। কলিঙ্গরাজ তখন বিশাল বাহিনী লইয়া অশোক রাজ্যের সীমান্তে উপস্থিত হইলেন। রাজা অশোক প্রাণভয়ে রাজ্য ছাড়িয়া পলায়ন করিলেন। এই সময় বোধিসত্ত্ব সন্ন্যাসী হইয়া ওই রাজ্যের এক প্রান্তে একটি পাতার কুটিরে বাস করিতেন। কলিঙ্গরাজের ইচ্ছা হইল তাহাকে একবার যুদ্ধের ফলাফলের কথা জিজ্ঞাসা করেন। কলিঙ্গরাজ বোধিসত্ত্বের কুটিরে উপস্থিত হইয়া প্রণাম করিয়া প্রশ্ন করিলেন, ভদন্ত, এই যুদ্ধে কার জয় হবে দয়া করে বলুন। বোধিসত্ত্ব বলিলেন, কাল এসো। শক্রদেব সন্ধ্যাকালে আসবেন, তাকে জিজ্ঞাসা করে বলবো। পরদিন রাজা বোধিসত্ত্বের সঙ্গে সাক্ষাৎ করিলে বোধিসত্ত্ব বলিলেন, কলিঙ্গরাজের জয় হবে। কলিঙ্গরাজ হৃষ্ট মনে শিবিরে ফিরিয়া গেলেন। তারপর নন্দীসেন আসিলেন। তিনিও এই প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। বোধিসত্ত্ব উত্তর দিলেন, কলিঙ্গরাজেরই জয় হবে। নন্দীসেন উত্তরে দমিলেন না। তিনি শিবিরে ফিরিয়া সৈন্যগণকে উৎসাহিত করিতে লাগিল, যদি তোমরা তোমাদের রাজাকে ভালোবাসো, যদি তোমাদের জন্মভূমির প্রতি মমতা থাকে, যদি স্বজাতির গৌরব রক্ষা করিতে চাও, তাহলে তোমাদের প্রাণ উৎসর্গ করতে হবে। বলা বাহুল্য, বোধিসত্ত্বের ভবিষ্যৎবাণী তাহাদিগকে জানাইলেন না। সৈন্যগণ এক বাক্যে উত্তর করিল, আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। কলিঙ্গরাজ শিবিরে গিয়া সৈন্যগণকে বলিলেন, একজন সিদ্ধ পুরুষ বললেন, আমাদের নিশ্চয় জয় হবে, তোমরা নিশ্চিন্ত থাকো। যথাকালে যুদ্ধ বাঁধিল। কলিঙ্গের সৈন্যগণের ধ্রুব বিশ্বাস তাহাদের জয় হইবে, কাজেই তাহারা তত মন দিয়া যুদ্ধ করিল না। তাহা ছাড়া তাহাদের নিজেদের শক্তিতে এমন দৃঢ় বিশ্বাস ছিল যে
তাহারা অশোকের সেনাগণের উপর অবজ্ঞাভরে বলপ্রয়োগ করিতে লাগিল। অশোকের সেনাগণ বীর দর্পে প্রাণপণ করিয়া যুঝিতে লাগিল। নন্দীসেন তাহাদের আগে আগে ঘোড়ায় চড়িয়া তাহাদিগকে চালনা করিতে লাগিলেন। কয়েক সহস্রমাত্র সৈন্য লইয়া নন্দীসেন বিপুল বিক্রমে কলিঙ্গরাজের বিশাল বাহিনীকে আক্রমণ করিলেন। ফলে কলিঙ্গরাজ পরাজিত হইয়া পলায়ন করিলেন। যুদ্ধে জয় হইয়াছে শুনিয়া অশোক রাজ্যে ফিরিয়া আসিলেন। নন্দীসেন বলিলেন, মহারাজ, কলিঙ্গ রাজ্যের কন্যাচারীটিকে আপনি বিবাহ করুন। অশোক বলিলেন, নন্দীসেন, তুমি যুদ্ধ করে কন্যাগুলিকে জয় করেছ, তুমি এদের বিবাহ করো। নন্দীসেন ইহাতে সম্মত হইলেন না। এই ব্যাপার লইয়া দুইজনের মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। শেষে কন্যাচারীটিকেই মীমাংসার ভার দেওয়া হইল। রাজকন্যারা নন্দীসেনকেই বরণ করিলেন। অশোকরাজ কলিঙ্গরাজের কাছে চারি কন্যার জন্য যৌতুক চাহিয়া পাঠাইলেন। কলিঙ্গরাজ বহু ধন রত্ন দাস দাসী অশ্ব হস্তি যৌতুকস্বরূপ পাঠাইয়া দিলেন। যুদ্ধ শেষ হইলে শক্রদেব যখন বোধিসত্ত্বের কুটিরে উপস্থিত হইলেন, তখন বোধিসত্ত্ব শক্রদেবকে জিজ্ঞাসা করিলেন, এই যুদ্ধের ফলাফল সম্বন্ধে আপনি সত্য কথা বললেন না কেন? আমি যে লজ্জায় মুখ দেখাতে পাচ্ছি না। শক্রদেব বলিলেন, আমি সত্য কথাই বলেছিলাম। তখন পর্যন্ত যাহা সত্য ছিল আমি তাই বলেছিলাম। কলিঙ্গরাজ বিজয়ী হবে বলেছিলাম, তাও যেমন সত্য, অশোকরাজ বিজয়ী হয়েছে তাও তেমনি সত্য। ভবিষ্যৎবাণী শুনবার পূর্ব পর্যন্ত কলিঙ্গরাজ সম্বন্ধে যে সত্য ছিল, সে সত্যকে নন্দীসেনের পুরুষকার উল্টিয়ে দিয়েছে। কলিঙ্গরাজ আর তার সৈন্যরা উপেক্ষা ও শৈথিল্যের দ্বারা সে সত্যের অন্যথা ঘটিয়েছে। ভবিষ্যৎবাণী কলিঙ্গরাজের উৎসাহ ও পরাক্রম শিথিল করল, তাই নন্দীসেনের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলল। ভবিষ্যৎবাণী নিজে যে ঘটন ঘটালো, তার জন্য আমি দায়ী নই। দায়ী নন্দীসেনের তেজবিক্রম, সাহস ও পুরুষকার। নন্দীসেন সৈন্যদের ভবিষ্যৎবাণী জানায়নি, কলিঙ্গরাজ জানিয়েছিল। এখানেই কলিঙ্গরাজের ভুল হল। পরের সত্য এসে আগের সত্যকে সরিয়ে দিল। কলিঙ্গরাজের পুত্র সন্তান ছিল না, সেজন্য জামাতা নন্দীসেনই কলিঙ্গরাজ্যের রাজা হইলেন। রাজমহিষী হইয়া রাজকন্যারা বহুদিন পর্যন্ত রাজসুখ সম্ভোগ করিলেন। তাহাদের যৌবন বিগত হইলে তাহারা ধর্মকার্যে মন দিলেন। রাজভাণ্ডারের সমস্ত অর্থ তাহারা দীন দুঃখীদের কল্যাণের জন্য ব্যয় করিলেন। তাহারা অনেক মঠ মন্দির বিহার আরোগ্যশালা অন্নসত্র জলসত্র ইত্যাদি প্রতিষ্ঠা করিলেন। নিজেরা ব্রত উপাসনা তপ জপ ধ্যান ধারণা অতিথি সেবা ইত্যাদিতে জীবন উৎসর্গ করিলেন। পূর্বজন্মে এই সকল সৎকর্ম করার জন্য এই জন্মে তাহাদের শ্রমণী হইতে হইল। তাহারা দৈব শক্তির অধিকারিণী হইলেন। তোমরা ইহাদের জন্য বৃথা ক্ষোভ করিতেছ। ইহারা সৎকর্মের পুরস্কার পাইলেন। অনেক জন্মের পুণ্যফলে তবে মানুষ এরূপ সন্ন্যাসিনী জীবন লাভ করে। জাতকের গল্প চারি রাজকন্যার কাহিনী এখানেই শেষ হলো।